সবাইকে নমস্কার, গুড ইভিনিং। মনে হচ্ছে লাইভটা অ্যাপ্রুভ হয়েছে। অমৃতাকে দেখতে পাচ্ছি। অমৃতা হাই। আজকে এই প্রথম আমি এলাম এই সেরা ভূতের গল্প বলতে। তো অমৃতা, তো তুমি তো আমাকে আগে থেকেই চেনো, অন্য গ্রুপেও দেখেছো। এসে গেছি। থ্যাংক ইউ সো মাচ। 10টার টাইমটা ঠিক আছে তো, সুটেবল? অনেকে এবার রাত 11টা হলে একটু ভাবে একটু দেরি হয়ে যায়, অনেকে তো তাড়াতাড়ি ঘুমায়, আমি একটু দেরি করে ঘুমাই, তাই আমার 10টা 11টা সেটা কোনো মুশকিলই নয়। তো লাইভটা অ্যাপ্রুভ হয়েছে মনে হচ্ছে। আচ্ছা অমৃতা, তুমি বলো আমার অডিওটা ঠিক আছে? ভিডিও অডিও আজকাল কিন্তু ভীষণ সমস্যা আছে, অনেকে বলছে বাফারিং হচ্ছে, অডিও ভালো করে আসছে না। তো যদি আমার সঙ্গে এখনো পর্যন্ত হয়নি, একটু যদি লিখে পাঠাও তাহলে ভালো হয়। মলিদি আসলে আমি তারপর শুরু করবো। আজকে যেহেতু ফার্স্ট টাইম আমার। অল ক্লিয়ার, ঠিক আছে। এটাই সবচেয়ে বড় মানে খুশির ব্যাপার, যে গল্প বলতে এসেছি, অডিও ভিডিও ক্লিয়ার, ঠিক আছে। আদারওয়াইজ খুব একটা মানে ভালো লাগে না সেই ব্যাপারটা। তো কারণ আমি অনেকেই দেখেছি আজকাল গল্প বলছে, মধ্যখানে ভীষণ প্রবলেম হচ্ছে অডিও ভিডিওতে। তো সেটা একটা বড় এম্বারেসিং হয়, কনসেন্ট্রেশনও ব্রেক হয়। তো যাই হোক, শুরু করবো গল্প, কিন্তু আগে অ্যাডমিনটা আসুক। আজকে আমার প্রথমবার। মলিদিকে ধন্যবাদ আমাকে এই গ্রুপে গল্প বলতে সুযোগ দেওয়ার জন্য। মলিদি আমাকে একদিন বললেন যে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বলবো, কোনো অসুবিধা নেই তাতে, আমি বলবো। তো আজকের দিনটাই আইডেন্টিফাই করলাম, যেতে ফাঁকাও ছিলাম আমি, ভালো লাগছিল আজকে। আকাশ, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ আকাশ। চালিয়ে যাও জয়দা। হ্যাঁ চালিয়ে তো যাচ্ছি, তোমরা সাথে থেকো। তবে একটু কি রিসেন্টলি মনে হচ্ছে আমাকে একটু আরও একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে, কিছু কালেকশন বাড়াতে হবে। রোজ তো আর ভূত দেখা যায় না, যেগুলো দেখেছিলাম দেখেছিলাম। লাস্ট হয়েছিল আমার সঙ্গে ইনসিডেন্ট, সেটা মুর্শিদাবাদে, এই 2021 জানুয়ারিতে, সেটা বোধহয় আমি শেয়ার করেছিলাম। মুর্শিদাবাদে আমার লাস্ট 2021-এ আমি ফিল করেছিলাম যে নেগেটিভ এনার্জি, দ্যাট ইজ দ্য ফিলিং অফ নেগেটিভ এনার্জি ইন মাই হোটেল রুম। তো ওটা আমি শেয়ার করেছিলাম। তো রোজ তো দেখা যায় না, তো সেইগুলোকেই একটু যা আছে মেমোরিতে সেখান থেকে একটু একটা বলতে হবে। তো মলিদিকে দেখতে পাচ্ছি না, আমি শুরু করব কি করবো না সেটা বুঝতে পারছি না, নাহলে আবার দেরি হয়ে যাবে অন্যদের আবার। হ্যাঁ অন্যনাদি, তুমি প্লিজ বলো, আমি শুরু করব কি? কয়েকজনকে আমি লাইভে দেখতে পাচ্ছি। তুমি বললে আমি শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ অমৃতা মনে আছে বলছে, হ্যাঁ ঠিক আছে। আমি আবার সবাইকে নমস্কার জানাচ্ছি। এটা আমার ফার্স্ট গল্প বলা সেরা ভূতের গল্পে। তো সবচেয়ে বড় প্রশ্ন হলো যে গল্প তো অনেক আছে, গল্প বলবো আস্তে আস্তে, কিন্তু আমার মনে হয় নিজের সঙ্গে ঘটে যাওয়া গল্পগুলোই মনে হয় বেশি আমার বলতে বেশি ভালো লাগে, অন্যের থেকে শোনা, অন্যে বলা। আমাকে অনেকেই বলে, মানে যারা অনেকে বলতে পারে না বা বলার মতো অনেকের সেই মানে ক্যামেরা ফেস করে বলার মতো সেই সাহসটা থাকে না, তারা আমাকে অনেকেই বলে সেটাই সুযোগটা আমি নেই, এবং আমি গল্প বলতে ভালোবাসি বলে। তো যাই হোক, আমি নিজের জীবনে ঘটে যাওয়া একটা গল্প দিয়ে শুরু করছি আজকে। লাস্টে একটা ঠাকুরের গল্প দিয়ে বলবো একটা কি হয়েছিল। তো যাই হোক, নিজের জীবনে ঘটে যাওয়া একটা গল্প বলছি, সেটা আমার স্কুল জীবনের। আজকে যেহেতু আমি এই গ্রুপে ফার্স্ট বলছি, তো আমি একটা কথা বলে নিই। আমার বেসিক্যালি আমি কিন্তু আমার জন্ম আসামে, অর্থাৎ আমার স্কুল লাইফটা ছিল আসামে। স্কুল এবং কলেজের খানিকটা, কলেজের পুরো লাইফটাই ছিল আমার আসামে। আর সেই সুবাদে আমি যখন কথা বলবো, অতএব আমার ভাষার মধ্যে একটা বাংলা ভাষার টান থাকবে, সেটা সবাই বুঝতেই পারবে। তো সেটা আগেই বলে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, শুরু করছি। আমি যখন মাধ্যমিক দেবো, মাধ্যমিক যখন দেবো, তখন জীবনে ফার্স্ট টাইম, মানে আমি যেহেতু তুলারাশি আমি জীবনে অনেকবার ফিল করেছি, বেসিক্যালি জিনিসটা দেখার নয়, ফিল করার। তো আমি মানে খানিকটা দেখেছি, খানিকটা ফিলটাই বেশি করেছি, দেখার
মানে নেগেটিভ এনার্জিটা বেসিক্যালি ফিল করা জিনিস। ওটা মানে ভূত দেখেছি বলে যদি কেউ বলে, আমি বলবো কিছুটা মিথ্যা কিছুটা সত্যি। কিন্তু কেউ যদি বলে আমি ফিল করেছি আমার রুমে বা আমি একটা নেগেটিভ এনার্জি আমার চারিপাশে, তাই মানবো হ্যাঁ সত্যি বলছে। কারণ বেসিক্যালি ওটা ফিল করার জিনিস, ওটা সহজে দেখা যায় না, কারণ ওটা আকৃতি হয় না। অর্থাৎ যারা ফিল করে এবং তারা শেয়ার করে, আমি মনে করি সেটাই মানে এক্স্যাক্টলি কারেক্ট বলছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আকৃতি নেয়, কারণ ওদের একটা তো বেসিক্যালি একটা কোনো জড় পদার্থের উপরে বা একটা মানুষের উপরে বেস করে ওদের প্রেজেন্সটা বোঝাতে হয়, সেই ক্ষেত্রে একটা আকৃতি আসে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো আমি তখন মাধ্যমিক দিয়েছি। সেই সময় আমি যখন আসামে পড়াশোনা করতাম, আসামে কিন্তু লোডশেডিংয়ের একটা বিশাল বড় সমস্যা ছিল। মানে লোডশেডিংটা মানে একটা পালা করে হতো, মানে সন্ধেবেলা লোডশেডিংটা পালা করে হতো। মানে বিকেলবেলা 5টা থেকে শুরু হতো, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা পর কারেন্ট চলে যাবে। মানে এই গলির যদি এপারে কারেন্ট আছে তো 1 ঘন্টা পর ওপারে দেবে, আবার ওপারে 1 ঘন্টা কাটবে তো আবার এপারে 1 ঘন্টা দেবে। তো এইভাবেই চলতে থাকে ব্যাপারটা। তো আমার এক বন্ধু ছিল, বন্ধুর বাবা ডাক্তার, আমার ছোটবেলার বন্ধু, এখনো খুব ভালো বন্ধু আমার, মানে একদম চাইল্ডহুড ফ্রেন্ড আর কি, খুব ভালো বন্ধু আমার। 4-5 জন ছিল, তার মধ্যে ও একজন ছিল। ওর বাবা ডাক্তার। তো যেহেতু ওর ডাক্তার ওর বাবা, তো ওর সেই সময় আমাদের খুব টিভি দেখার নেশা ছিল। টিভিতে বিভিন্ন ধরনের রেসলিং, গান, ওইসব দেখতাম খুব, মানে টিভিটার খুব অ্যাট্রাকশন ছিল। তো সন্ধেবেলা কি করতাম, মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, এবার রেজাল্টের অপেক্ষায় আছি, মাস 2-1 রেজাল্ট বেরোবে, কোনো কাজে নেই। তো সেই সময়টায় আমরা কি করতাম, ওই আমার বন্ধুর বাড়িতে, যেহেতু ওর বাড়িতে জেনারেটর ছিল সে সময়, ওই ইনভার্টার না জেনারেটর, তো জেনারেটর ছিল ওর, বেশ মানে বড় মাপের জেনারেটর ছিল, যাতে টিভি ফ্যান সব চলতো। তো আমি ওর বাড়িতে সন্ধ্যাবেলায় বলতো তুই চলে আয়, আমরা বাড়িতে বসে টিভি দেখবো, তোর তো কারেন্ট থাকবে না, 1 ঘন্টা যাবে 1 ঘন্টা আসবে, জমবে না, তুই আমার বাড়িতে চলে আয়। তো আমি ওর বাড়িতে চলে যেতাম, সন্ধে হলেই ওর বাড়িতে চলে যেতাম। ওর বাড়ি, আমার যে বাড়ি, মানে যেখান থেকে ওর বাড়ি আমার বাড়ি ডিস্টেন্সটা মানে হেঁটে গেলে 15 মিনিট, গলির ভিতর দিয়ে। এবং গলিটাও কাঁচা গলি, মানে এখনকার দিনের মতো ইট সোলিং করা যেগুলো থাকে না, সেরকম গলি নয়, কাঁচা গলি একটা। যাই হোক, রীতিমতো আমি প্রতিদিনের মতো ওর বাড়িতে গেছি, মানে টিভি দেখবো, WWF, বিভিন্ন ধরনের MTVতে গান, এইসব মানে টাইম পাস, 8টা-9টা মতো দেখবো, তারপরে বাড়ি চলে আসবো। আবার রাত 9টার পরে কারেন্টের যে ফ্লাকচুয়েশনটা, মানে 1 ঘন্টা এইদিকে 1 ঘন্টা ওইদিকে, ওটা বন্ধ হয়ে যায়। মানে 9টা পর্যন্ত পিক আওয়ার থাকে বলে, মানে 5টা থেকে 9টা অবধি একদম কনফার্ম 1 ঘন্টা এইদিকে দেখবে, 1 ঘন্টা ওইদিকে। আমরা সেই হিসাব করে বেরোতাম কোনো কাজ করতে। যাই হোক, ওই দিনও গেছি রাতের বেলা, আর টিভি দেখছি সন্ধ্যা থেকে বসে বসে। ওই দিন যেন খুব একটা ভালো একটা রেসলিং চলছিল, WWF। এটা কেউ দেখেছো কি? এখনো হয়, একটা সময় এটা খুব পপুলার ছিল WWF-টা। তো আমরা মানে আমি একজনের সাপোর্টার, আমার বন্ধু আরেকজন, যেমন ও যদি আন্ডারটেকার হয় আমি কিট ম্যাক হয়, এরকম একটা মানে হেভি, ও আন্ডারটেকার আমি কিট ম্যাক, এটা খুব হেভি, দেখি কে জিতে। তো দেখছি, কিন্তু আমার মাথায় কিন্তু ঘুরছে যে আরে এখন কিন্তু 8টা বাজে রে, এখন আর কিন্তু কারেন্ট চলে যাবে। ও বলছে বস দেখেই যাবি, আর কারেন্ট গেলেই চলে যাবে। ওর মা আবার বলছে না বাবা, 8টা এখন রাস্তায় একদম লাইট থাকে না, গুটগুটে অন্ধকার রাস্তাটা, মানে গলিটা, তুই চলে যা বাবা বাড়ি, তোর দরকার নেই। আর রোজেতে দেখিস তোরা দুজনে মিলে খালি নিজেরাই মারামারি করছিস, আর কিসব কে দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তুই বাবা চলে যা। তো মানে এখনো কারেন্ট আছে, আরো 10-15 মিনিট পরে কারেন্ট চলে যাবে, তুই বাড়ি চলে যা। আমি আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দেখে নিই, আর 5 মিনিট দেখে নিই, করতে করতে 8টা বেজে গেছে, তখনও কারেন্টটা যায়নি। থ্যাংক ইউ আসার জন্য, সুদর্শন বলছি। তো মানে তখন কারেন্টটা যায়নি, মানে তখনও কারেন্টটা আছে। ওর মা বাদাম ভাজা করে নিয়ে এসছে, আর গরম গরম বাদাম ভাজা, আর আরেকটা কি যেন একটা পকোড়া করেছিল, হ্যাঁ পেঁয়াজি পকোড়া করেছিল, আমার মনে আছে তখন, জাস্ট নিয়ে এসছে। ওর মা খালি বারবার বলছি দরকার নেই, তোর এক কাজ কর, তুই থাক, তুই চলে যা বাবা, তুই চলে যা, এখনই কারেন্ট চলে যাবে, আর দরকার নেই। আমি আর না একটু দেখে নিই মাসি, আর একটুখানি দেখে নিই, করতে করতে বেশ, এবার খেলাটাও শেষ হয়েছে, আর ওর মা এই বাদাম ভাজা আর পেঁয়াজি পকোড়া নিয়ে এসে আমাদের টেবিলে রেখেছে। আর আমিও ভাবলাম যে চলে কাজ করি, বেরোবো। আর যেই বেরোতে গেছি, তোমার কি বলে, কারেন্টটা চলে গেছে। মানে আমি ওর গেট থেকে বেরিয়েছি,
আর কারেন্টটা চলে গেছে। আর ওর মা ইন্টারমিডিয়েট বলছে ঠিক আছে জয় কারেন্ট যখন যায়নি আর আজকে বোধহয় যাবে না 8টায়, 8:05 তো হয়ে গেল আর যায়নি আর যাবে না, তুই চলে যা। আর তুই এক কাজ কর, দেরি করিস না, তুই বাদাম বাজাগুলো একটা কাগজে মুড়ে নিয়ে যা আর পেঁয়াজিগুলো একটা কাগজে মুড়ে নিয়ে যা, তুই গলিটার মধ্যে কিন্তু খাস না, বাড়ি গিয়ে খাবি, গলিটা খাবি না কিন্তু। আমি খাই, আমি ঠিক আছে খাবো না। এবার আমি জাস্ট গলি থেকে বেরিয়েছি, জাস্ট ওর বাড়ির থেকে বেরিয়েছি, গেটটা খুলে মেন মানে গলিটার মধ্যে উঠেছি, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে মানে কি ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। অমাবস্যার রাতটা কি ছিল না, ভয়ঙ্কর মেঘলা ছিল আকাশ, প্রচন্ড ঘুটঘুটে অন্ধকার। তো আমি তখন তো আমি কখনো জীবনে নেগেটিভ এনার্জি দেখিনি বা ভয় বলে কোনো জিনিস ছিল না, তখন আমি মাধ্যমিক দিয়েছি মাত্র। আমি বললাম চলো, আমার তো চেনা গলি, আমি রোজ এদিকে আসা যাওয়া ডেইলি 3-4 বার করে আসছি, ভয় কে আছে। আর গলিটা ছিল কাঁচা গলি, মানে জাস্ট ছোট ছোট ওই চিপস পাথরগুলো ফেলেছে, মানে রোলিংও করেনি, সোলিংও করে কিছু নেই। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, যে মানে যদি আবার চপ্পল ফুটে আবার পায়ে যদি নোক টোক কেটে যায় তাহলে মুশকিল হয়। আমি আস্তে আস্তে হাঁটছি, খানিকটা হাঁটার পর আমি হঠাৎ দেখতে পাচ্ছি আমার সামনে একটা কেউ যেন হেঁটে যাচ্ছে, মানে আমার সামনে কেউ যেন হেঁটে যাচ্ছে আমার আগে আগে। তো আমি ভালো করে একটু তাকানোর চেষ্টা করলাম। আর আমার ছোটবেলা থেকেই চোখে প্রবলেম, মানে আমার পাওয়ার, আমি মানে স্কুল লাইফ থেকেই আমার চশমা। আমি চশমাটাকে ভালো করে ঠিকঠাক করে কি যাচ্ছে রে রাতের অন্ধকারে, মানে আসামে রাত 9টায় সময়, মানে বাড়ির বাইরে জেনারেলি কোনো মানে মানুষ, মানে পুরুষ মানুষ বেরোয় কিন্তু মহিলা কখনো বেরোয় না এত রাত্রে বিনা কাজ ছাড়া, মানে খুবই কম বেরোয়। আমি 9টা 9:30 আমি গল্প বলছি, কারণ ঠান্ডা ঠান্ডা থাকে একটু, আর মানুষ অত মানে মানে বড় শহরের মতো এত দেরি করে অফিস কালচারও নেই, সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মোটামুটি। আমি ভালো করে দেখছি না, এটা তো একটা মেয়ে মানুষ, রাত 9টার সময়, জেনারেলি গলির আমি সবাইকে চিনি, কে যাচ্ছে। আমি স্পষ্ট একটা কাপড়, মানে একটা ফ্রক পরা একটা জামা আমি দেখতে পাচ্ছি, অবভিয়াসলি একটা মেয়ে হবে, আমি মেয়ে ভেবে যাচ্ছি মেয়েটা, আর আমি তার পেছনে পেছনে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার একটা কিউরিয়াসিটি, কারণ এই গলির আমি সবাইকে চিনি, কারণ হলো কি আমার নিজের পাড়ার গলি না হলে আমি মানে 5-6 ঘন্টাতে গলিতে থাকি, মানে এখানে বোন, মেয়ে, দাদা, কাকু, সবাইকে চিনি আমি। ভাবছি কোন মেয়েটা যাচ্ছে, কার বাড়ির থেকে বেরোলো, কার বোন, ঠিক আছে চলো একটু এগোই। আমি একটু স্পিডে হাঁটার চেষ্টা করছি, কিন্তু আমি স্পিডে যতই হাঁটছি আমি পাহাড়ে হোঁচট খাচ্ছি, কারণ চিপসগুলো তো ভালো করে বসেনি, স্মুথ নয় রাস্তাটা, বেশ বড় মানে চোট পাচ্ছি, দরকার নেই বাবা, আস্তে আস্তেই যাই তাহলে। আমি তবুও না দেখি কে ওভারটেক, মানে কে যাচ্ছে এটা। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, মেয়েটা কিন্তু স্মুথলি যাচ্ছে, মেয়েটা স্মুথলি যাচ্ছে, আর আমি খুব ভয়ে ভয়ে এগোচ্ছি, কারণ যদি পা আবার কেটে যায়, নোকে যদি চোট পাই তাহলে মুশকিল হয়ে যাবে, রক্ত বেরোলে আবার মা বকা দেবে, কেন তুই এরকম বললে, আমার খুব ভয় ছিল। আস্তে আস্তে যাচ্ছি আমি, আর আমি যতটাই জোরে যাচ্ছি না কেন মেয়েটাকে আর ওভারটেক করতে পারছি না, মানে মেয়েটাকে ক্রস করতে পারছি না, যে মুখটা দেখবো বা একদম পাশাপাশি গেলে আমি জিজ্ঞেস করবো যে কে, বা যদি চেনা হয় কথা বলবে, সেরকম একটা আমি জায়গায় পৌঁছতে পারছি না। যাই হোক আমি এগোচ্ছি, মেয়েটাও এগোচ্ছে। তো একটা জায়গায় গিয়ে, গলিটার আমি একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই, একটা জায়গায় গিয়ে গলিটার দুদিকে মানে ফেন্সিং করা, বাঁশ দিয়ে ফেন্সিং করা, মানে বেড়া দেওয়া, দুদিকে গলির দুদিকে বেড়া দেওয়া, কোনো বাড়ি নেই, এবং গলিটার সে পয়েন্টে গিয়ে গলির দুটো রাস্তার দুদিকে গেছে, একটা ডান দিকে একটা বাঁদিকে, আমি বাঁদিকেই যাবো, গেলেই আমার বাড়ি। আর তার আগে পর্যন্ত ডান দিকে বাঁদিকে বাড়ি আছে, আর ওই পার্টিকুলার জায়গাটার পর থেকে একদম সামনে অবধি কোনো বাড়ি নেই, শুধু ফেন্সিং আছে। আর ফেন্সিংটার পরেই তোমার গলিটার পয়েন্টটা শেষ, সেখান থেকে ডান দিকে একটা বাঁদিকে রাস্তা চলে গেছে। তো ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এইবার আমি ভাবলাম যে না, এটা তো ভীষণ একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, আমি একটা ছেলে হয়ে মেয়েটাকে ওভারটেক করতে পারছি না হেঁটে। আমি এবার প্রায় দৌড়ানোর মতো করে হাঁটা শুরু করলাম, যেটা আমি ওভারটেক করবোই। কিন্তু আমি যতটাই দৌড়াচ্ছি না কেন, আমি দেখছি ডিস্টেন্সটা ততখানি থাকছে। আমি এটা এই যে আমি যেটা বলছি সেটা আমি তখন কিন্তু ফিল করিনি। তখন আমার মাথায় আমি ওকে ক্রস করবো, আমি ওর মুখটা দেখবো কে, এবং যদি চেনা পরিচিত কেউ হয় আমি কথা বলবো, আমার শুধু সেই টার্গেট। যাই হোক আমি এগোচ্ছি। এবার যখন একদম কাছাকাছি পৌঁছে গেছি, আর তখনই আমি খুব জোরে একটা চোট পাই। আর আমি যখন যেখানে পৌঁছে গেছি সেখানে আর দুদিকে কোনো বাড়িঘর কিছু নেই,
ওই দুদিকে যে বলছিলাম বেড়া মানে ফেন্সিং, এই ডান দিকে বাদিকে বাঁশের ফেন্সিংটা আছে, ঠিক ওই জায়গাটায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব জোরে চোট পাই। আর আমি বললো এই বাবা আমার বোধহয় পাটা এবার নোখটাই বোধহয় উঠে গেলো নাকি। আমি একটু হাত দিয়ে ধরার চেষ্টা করছি, যদি ভিজে ভিজে মনে হয় তাহলে ভাবলে রক্ত বেরিয়ে, দেখি না কিছু বেরোয়নি। এবার আমি যে নিচু হয়েছি, আর আমি যখন যে জায়গায় চোটটা পাই তখন তার থেকে 2 হাত আগে মেয়েটার আমি দেখতে পাচ্ছি ঝাপসা মতো। অতএব আমি যখন চোট পাই তখন নিচে হাতটা দিই, মাথাটা নিচে করে যখন উপরে উঠতে যাব সেই সময় কারেন্টটা চলে এসছে। আমি এবার ভাবছি আরে যা কারেন্টটা এবার চলে এসছে, এইবার তো ভালো করে দেখতে পাবো কে, এত সময় অন্ধকারে ভালো করে দেখতে পাচ্ছি না। ওমা, আমি যখন চোখ উপরে মানে নিচু থেকে উপরে উঠেছি, মানে এবার তাকাবো, এবার সামনে তাকিয়ে দেখছি কেউ নেই। সামনে তাকিয়ে দেখছি আরে এইমাত্র তো ছিল মেয়েটা, কোথায় গেল? ডান দিকে যদি কেউ বাড়িতেও ঢোকে, একটা গেট খোলার তো শব্দ হবে, মানে কোনো প্রত্যেকের বাড়িতে গ্রিলের গেট বা টিনের দরজাই হোক, এটা যদি খোলে একটা শব্দ তো হবে। পিন ড্রপ সাইলেন্স, কেউ নেই, কোনো শব্দ হয়নি, আর গেটও তো নেই, দুদিকে তো ফেন্সিং, তার পাশের বেড়া কি কোথায় গেল? এইবার আমার মনে একটু ভয় ডাকা শুরু হলো যে কি হলো তাহলে ঘটনাটা। এবার আমি আরো একটুখানি এগিয়ে এসে ঘুরে তাকিয়েছি। এবার ঘুরে তাকিয়ে দেখছি যেখানে আমি চোট পেয়েছিলাম ওই মেয়েটা ওইখানেই দাঁড়ানো, মুখটা আমার অপোজিটে, এবার মানে মুখটা আমার দিকে নয়, এবার আমি তো ওকে ক্রস করে চলে এসেছি হিসেব মতো, তাহলে মুখটা আমার পেছনে হওয়া উচিত। মুখটা আমি দেখছি আমি যেদিকে এসেছিলাম সেই দিকে, মানে উল্টো দিকে। এইটা দেখার পর আমার না ভয়, এবার আমার পুরো ভয় ঢোকা শুরু হলো। মানে বলে আমি যেখানে চোট পেলাম সেখানে মেয়েটা দাঁড়িয়ে, আর আমি ক্রস করে আসার পর দেখছি মেয়েটা দাঁড়িয়ে, তাহলে আমি তো ক্রস করে তুমি দেখতে পাবো, কি দেখতে পেলাম না। ভাবছি চালিয়ে আমি যে কি দেখলাম। আরেকবার যে ঘুরে তাকাবো, আরেকবার যে ঘুরে তাকিয়ে দেখি মেয়েটা নেই, আরেকবার ঘুরে তাকিয়ে দেখছি মেয়েটা নেই। আর এবার কিন্তু লাইট চলে এসেছে, এবার ভয় পাওয়ার কিছু নেই। এই জায়গাটা আমার ভীষণ মানে এখনো ভয় লাগে, আমি যদি মনে পড়ে না আমার এখনো ভয় লাগে। আমি জীবনে অনেকবার দেখেছি, আমার অতটা মানে ভয় তো লেগেছিল, ইলেকশন ডিউটিতে যেটা ছিল সেটাও ভয়ঙ্কর ছিল, কিন্তু মানে ভয় তো লেগেছে, কিন্তু ওইটা আমার ফার্স্ট টাইম, আমার এখনো ভয় লাগে। এবার আমি পেছন করে যখন আরেকবার তাকিয়েছি তখন দেখছি মেয়েটা ওইখানে নেই। মানে ওই যে আমি বলবো যে এবার যদি আমার জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করেছিল এটা পুরো মেয়েগুলো, হ্যাঁ মেয়ের আমি একটা আকৃতি মতো দেখতে পাচ্ছি, কিন্তু মুখটা দেখতে পাচ্ছি না, পেছনটাই দেখতে পাচ্ছি, একটা হালকা ফ্রক দেখতে পাচ্ছি, আর চুল টুল দেখতে পাচ্ছি মেয়েদের মতো বব ছোট চুল, এটা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। এবার দেখছি পেছনে মেয়েটা নেই। এবার চোখ তুলে তাকিয়ে দেখছি মেয়েটা যেখানে গলির পয়েন্ট, মানে যেদিকে একটা রাস্তা ডান দিকে যায় একটা রাস্তা বাঁ দিকে যায়, সেই পয়েন্টে দাঁড়িয়ে আছে। এবার আমার হয়ে গেছে, এবার আমার মানে ঘাম ঝরা শুরু হয়েছে। মানে নভেম্বরে আসামে বেশ ঠান্ডা থাকে, তখন বেশ মানে খানিকটা ঠান্ডা, মানে রাতের বেলা সোয়েটার না পরলেও মোটামুটি একটা ভারী শক্ত কাপড় পরতে হয় যাতে ঠান্ডা না লাগে। ওই সময় আমার শরীরে ঘাম ঝরছে, হাত পা কাঁপছে, আমি দৌড়ে বেরিয়েছি, গলির পয়েন্টটাতে চলে এসেছি। এবার আমি একবার ডান দিকে তাকাচ্ছি, একবার বাঁ দিকে তাকাচ্ছি, গেল কোথায়? কোথাও কিচ্ছু নেই। আমার আর সেই সময়টা আমার মনে হচ্ছে আমি কোথায় পড়েই যাবো। আর আমি প্রাণপণে দৌড়ানো শুরু করেছি আমার বাড়ির থেকে। ওই সময় আমার এক দাদা সাইকেলে করে দোকান বন্ধ, মানে দোকান ছিল ওনার, উনি দোকান বন্ধ করে গলিতে আসছেন, ওনার বাড়ি গলিতেই। উনি আমাকে হঠাৎ এভাবে মানে বিনা কারণে দৌড়ে যেতে দেখে আমাকে বলে, এই জয় তুই দৌড়চ্ছিস কেন, কি হয়েছে? ওনাকে দেখে আমার সাহস পারলাম, বলে না কিছু হয়নি। আমি খুব ঘাবড়ে গেছি, না কিছু হয়নি, মানে উনি বুঝে গেছেন, উনি তো এখানকার পুরনো লোক, তো তুই কিছু দেখেছিস? বলে হ্যাঁ। ঠিক আছে চল তুই একা যেতে হবে না, তুই আমার সাইকেলে বস। উনি আমাকে সাইকেলের সামনে বসিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসছেন, 5 মিনিটের রাস্তা, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছেন। আমার মা এবং আমার ঠাকুমাকে বলেছেন নাতি কিন্তু আজকে কিছু একটা দেখেছে, প্রচণ্ড ভয় পেয়ে আছে, ওকে কিন্তু একলা শুতে দেবেন না, আর ওকে কাপড় চাপড় সব খুলে চান ফান করিয়ে ঘরে ঢোকাবেন। আমি কাপড় টাপড় সব খুলে চান ফান করে যেরকম বলেছিল সেরকম করে আমি ঘুমিয়েছি। আর ওই দিন আমার ঠাকুমা, মানে আমার ঠাকুমাও কিন্তু প্রচণ্ড বয়স্ক, আমি আগেও অনেকবার অন্য জায়গায় বলেছিলাম, ঠাকুমা খুব এইসব সতর্ক, বুঝতে পেরেছেন ঠাকুমা যে নাতি কিছু দেখেছে ভুলভাল। আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি, কিন্তু আমাকে বলছে না কিচ্ছু হবে না, তুই তো ভয় পাস না, বুঝে গেছে, বলে কিছু ভয় পাস না, তুই আজকে একটা কাজ করবি, তুই আমাদের সঙ্গে ঘুমাবি, মানে তুই তোর মা আর আমি ঘুমাবো সাইডে, তুই মধ্যেখানে ঘুমাবি।
আর ব্যাস এইটুকুই বলেছে, যে বলেছে আমি সেই মতো ঘুমিয়েছি। হঠাৎ রাত্রিবেলা শুনতে পাচ্ছি আমাকে যেন আমার ওই যে বন্ধুর বাড়িতে আমি ছিলাম সেই বন্ধু আমাকে রাতে ডাকছে। আমি ভাবলাম এত রাত্রে আমার, তখন তো মোবাইলের গল্প নেই, এত রাত্রে আমার বন্ধু ডাকছে। আমি স্পষ্ট আমি শুনতে পাচ্ছি আমার নাম ধরে ডাকছে, জয় ওই জয় একটু একটু বেরো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে বলতে ভুলে গেছি, এটা করতে হবে রে, খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি বলছি আরে আমার বন্ধু, ওর নাম হলো তুতন মহন্ত। আমি বলছি আরে এত রাতে তুতন ডাকছে কেন? এবার ঘুমিয়ে ঘুমিয়ে আমি বুঝতে পারছি না কটা বাজে, আমি তো ঘুমের ঘুরে, এবার কটা বাজে সেটা আইডিয়া নেই, আমি বুঝতে পারছি তুতন ডাকছে। এবার আমি হঠাৎ উঠতে গেছি, মানে বিছানা থেকে উঠবো, আমার দিদিমা তো বয়স্ক লোক, খুব সতর্ক ছিলেন, আমাকে টেনে ধরেছেন, তুই কোথায় যাচ্ছিস? বলছি তুতন ডাকছে। বলছে কেউ ডাকছে না তোকে, তুই ঘুমো। বলে না গো ডাকছে। আর বলছে আমি কেউ ডাকছে না, কেউ যদি ডাকেও কালকে সকালে এত রাত্রে যাওয়ার দরকার নেই। বলে আমি বলছি না ও খারাপ, কিচ্ছু খারাপ পাবে না, তুই বলছি তুই ঘুমা, কেউ ডাকছে না। এবার আমার মা এবং দিদিমা দুজনে উঠে পড়ে বসে রইলেন, আমাকে বলে তুই ঘুমা। পরের দিন সকালে জানতে পারলাম আমার মা আর দিদিমা কেউ রাতে ঘুমায়নি, ওরা দুজন জায়গা ছিলেন, যদি আমি রাতে আবার উঠে পড়ি। ব্যাপারটা হলো পরের দিন সকালবেলা আমি, একটা কিউরিয়াসিটি থেকে গেল, পরের দিন সকালবেলা উঠেই আমি ওই আমার বন্ধুর বাড়িতে গেলাম, ঘুম থেকে উঠে 9টা সাড়ে 9টা নাগাদ গিয়ে ওনার মাকে বললাম যে এই বাবা মাসিমা আমার উপরে ভীষণ খেপে গেছে, তোকে তো বারবার বললাম রাতে বেলা তুই যাস না বাবা, তুই হয় আমার বাড়িতে থেকে যা, নাহলে তুই আরো তাড়াতাড়ি যা, তুই কেন অন্ধকারে গেলি? আর আমাকে বলছিল তুই একটা কথা বলতো, তোকে আমি কতগুলো বাদাম ভাজা, হাই সঙ্গীতা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমাকে বলছে তোকে যে আমরা বাদাম ভাজা আর পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো কি করেছিস? আমি মাসি বলছি, হ্যালো না আমি তো অন্ধকারে যাচ্ছিলাম, আমি খেতেই যাচ্ছিলাম, আর তোকে বারবার বলেছিলাম ওই কিছু খেয়ে, মানে বিশেষ করে ভাজা টাইপের কোনো জিনিস খেয়ে তুই গলিটা দিয়ে যাবি, তুই কেন গেলি? আমি বললাম হয়েছে, বলে তোকে তো হয়েছে, আর আমি তো জানতামই। আমি বললাম না এসব কিছু না গো, আমি তখন তো বিশ্বাস করতাম না এসব, না এসব কিছু না, হয় এই বাড়ির কোনো একটা মেয়ে রাতে বেরিয়েছিল, কোনো কারণে তো বেরিয়েছিল। বলে ঠিক আছে। আমার বন্ধুটা বললো না হতে পারে না, হ্যাঁ সেই হতে পারে, তুই যেটা বলছিস সেটাই ঠিক। আমার মা ঠাকুমা আমার ওই মাসি একদিকে আর আমরা একদিকে, তো ইনভেস্টিগেশন করে বার করতে হবে। ওই দিন ইনভেস্টিগেশন শুরু হলো। এবার ওই বাড়ির ওই পাড়ার 2-3টে ছেলেকে নিয়ে আমরা মোটামুটি প্রত্যেকটা বাড়িতে, যার বাড়িতে ওই কম বয়সে ধরো মানে মাধ্যমিক দিয়েছে বা হায়ার সেকেন্ডারি পড়ে এরকম পড়া যে কয়েকজন মেয়ে আছে, ডাইরেক্ট গিয়ে তো কাউকে বলা যায় না যে তুমি কাল রাত 9টার সময় বেরিয়েছিলে নাকি, এটা তো অপমানজনক হবে, এটা একটা বাজে ব্যাপার হবে। কায়দা করে আমরা সবার বাড়িতে গিয়ে আমরা চিনি, কায়দা করে গল্প করে জিজ্ঞেস করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, বলে পাগল নাকি আমরা কেন রাত 9টার সময় বেরোতে, আর বেরোলেও আমরা এই গলিতে একলা কেউ বেরোবো, আমরা তো কাউকে নিয়ে বেরোবো, গলিটা তো ঠিক নয়, আমরা তো সবাই জানি। আমিও শুনেছিলাম যে গলিটা ঠিক নয়, কিন্তু অতটা আমি পাত্তা দিইনি। তো আমি ঘুরে ফিরে এসে আবার মাসি বললাম যে না মাসি সবাই তো বলছে বাড়িতে ছিল। মাসি বলছে আমি তো বলছি রে বাবা, তুই যা দেখেছিস তা কিন্তু মানুষ নয়, তুই আর এই ভুল জীবনে করবি না, কখনোই করবি না। তখন আমি মাসিকে জিজ্ঞেস করলাম যে মাসি ঘটনাটা কি? মাসি বললো মানে এই গলিটাতে যেখানে তুই বলছিস দুটো বাড়ি, মানে যেখানে দুই দিকে ফেন্সিং, কোনো বাড়ি নেই, সেই জায়গাটায় একটা মেয়ে সুইসাইড করে। সো আজকে নয়, এটা অনেক আগের ঘটনা, সে 20-30 বছর আগের, 20-25 বছর আগের ঘটনা। মেয়েটা ওই একটা লাভ অ্যাফেয়ার ছিল, যে ওইখানে কাস্টিজমটা বেশ ছিল, মানে মেয়েটা ব্রাহ্মণ ছিল, ছেলেটা কাস্ত ছিল, তো বাড়ির লোকেরা মানে অ্যালাউ করেনি। আলটিমেটলি যেটা হয় মেয়েটা সুইসাইড করে। তারপর থেকেই ওইরকম গলিতে অনেক ছেলেরাই দেখেছে, কিন্তু মুশকিলটা হলো ওই ছেলেরাই দেখে, মানে যা বলেছে যারা, ছেলেরাই দেখে যে এরকম একটা মহিলা, একটা মেয়ে হাঁটছে বা চলাফেরা করছে, মানে হঠাৎ অনেকে দেখেছে যে হঠাৎ মানে দরজার মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে, অথচ কাছে গিয়ে দেখছে কেউ নেই, এরকম দেখেছে আর কি। মানে ওই একটা কোনো বাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়েছে, কাছাকাছি পৌঁছেতে কেউ নেই, এরকম দেখেছে। আমি যেটা দেখেছি সেটা অন্য ছিল, তো সেটা বলেছিল। তো যাই, সেটাই ছিল আমার মানে জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে নেগেটিভ স্পিরিটের সঙ্গে সাক্ষাতের। তো তারপরে অনেক হয়েছে। আমাদের কি বলছে সঙ্গীতা, আমারও মনে হচ্ছে যে আত্মা, হ্যাঁ দেখো এই প্রসঙ্গে তুমি যখন প্রসঙ্গটা তুললে তখন আমি একটা কথা বলে নিই, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট।
গল্পের পাশাপাশি একটা দুটো কথা বলে যদি কোনো আপত্তি না থাকে আমি বলি, আত্মার শান্তি, এই কথাটা খুবই সত্যি। নেগেটিভ এনার্জি যেগুলো থাকে না, প্রত্যেকটা আত্মারই কিন্তু একটা অতিরিক্ত একটা ইচ্ছে থাকে। এবার সেটা কি, এবার কেউ যদি সুইসাইড করে বা মারা যায় বা আত্মহত্যা করে বা যে কোনো কারণে যদি সুইসাইড করে, তার মানে তার জীবনে কিছু একটা দুঃখ ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, সে জানে সেটার থেকে সে বেরোতে পারবে না, সেই জন্য সে সুইসাইড করে। যদিও সেইটা ভুল, সেটা কখনোই করা উচিত নয়। সিচুয়েশন আজকে যেটা আছে কালকে পাল্টাতে সময় লাগে না, কিন্তু কিছু কিছু মানুষ সেটা করে ফেলে। তাছাড়াও কিছু মানুষের যেমন মৃত্যু হয় বিভিন্ন কারণে, যেমন এই প্যান্ডামিকের সিজনে অনেক লোক করোনাতে মারা গেছে। মানুষের সেই যেই লোকগুলো মারা যায় অল্প বয়সে, তাদের জীবনে তো অনেক চাহিদা ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেইগুলো নিয়েও তো মারা যায়। যারা ক্যান্সারে মারা যায়, ইভেন যারা 70-80 বছরেও মারা যায়, তার মরার আগেও একটা ইচ্ছে ছিল। মানুষ কেউ মরতে চায় না, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে। যদি যে 70 বছরে মারা যাচ্ছে, তার একটা ইচ্ছে ছিল আমার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দিয়ে গেলাম, যদি মেয়ের করে একটা নাতনি বা নাতি রেখে যেতে পারতাম, তাহলে বোধহয় আমার জীবনটা সার্থক হয়ে যেত। এটা হয়তো 70-80 বছরে থাকা একজন পুরুষ বা মহিলার একটা চাহিদা হতে পারে। সেই একটা অতিরিক্ত ইচ্ছে রয়ে গেল, তার সত্ত্বেও মারা যায়। তো এই জন্য মানুষ যখন মারা যায়, মানুষের চাহিদার কোনো শেষ নেই, মানে একটা অতিরিক্ত আত্মা থেকেই যায়। এবং সেই অতিরিক্ত যে আত্মাগুলোই ঘুরে বেড়ায়, এবং তারা সেই ধরনের লোককেই টার্গেট করে। অ্যাকচুয়ালি টার্গেট করে না, আমি টার্গেট বিশ্বাস করি না। যেমন আমি যখন ওই যে ঘটনাটা বললাম যে আমি গলি দিয়ে যাচ্ছিলাম, সেই সময় হয়তো আমি ভুল সময় যাচ্ছিলাম, রাত 9টা 9:30 বাজে, অন্ধকার রাত। সেই সময় হয়তো নেগেটিভ এনার্জি চলাফেরা করতেই পারে। এবার ওরা তো দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে না, দিনের বেলা তো ঘোরানো দায়িত্ব আমাদের। এবার আমরা নিশাচর হয়ে যদি রাত 12টা 1টা 2টোর সময় যদি ঘুরে বেড়াই, তাহলে তো আমরা নেগেটিভ এনার্জির ফেস টু ফেস হবই। সেই জন্য আমি সবসময় বলি যে আমরা ভূত দেখি না, আমরা ভূতের সম্মুখে পড়ি না, বরঞ্চ ওদের চলাফেরার মাঝখানে গিয়ে আমরা পড়ে যাই, গিয়ে ভয় খেয়ে ভেবাচেকা খেয়ে ভয়ে চলে আসি, বিভিন্ন ধরনের সমস্যাটা হয়। এটাই কিন্তু। হ্যাঁ স্যানোরিটা একটু দেরি হয়, হ্যাঁ একটুখানি দেরি হতে পারে। এই গল্পটা কিন্তু তুমি শুনোনি, লাইভ পরে রেকর্ডিংয়ে শুনে নিও। তো সেটাই আমি বলছিলাম যে আমরা কিন্তু নেগেটিভ এনার্জির মানে চলাফেরার মধ্যে গিয়ে পড়ে যাই। আমরা ভাবি ভূত আমরা দেখেছি, আমরা না। এবার প্যারানর্মাল অ্যাক্টিভিস্টরা বলে রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত, মানে রাত 1টা 2টোর পর থেকে ভোর 4টে পর্যন্ত প্যারানর্মাল যেগুলো অ্যাক্টিভিটিস হয় বা নেগেটিভ এনার্জিগুলো চলাফেরা করে। ঠিক আছে, এবার আমরা রাত 2টোর সময় যদি কোনো কারণে ছাদে হাঁটতে যাই, রাস্তায় হাঁটতে যাই, বাড়ির মধ্যে যদি এই ঘর থেকে ওই ঘরে যাই, তাহলে ভুলটা তো আমাদেরই না। আমাদের রাত 2টো পর্যন্ত জেগে হাঁটাহাঁটি করার কোনো দরকার নেই। আমাদের যে নর্মাল সিস্টেম অনুযায়ী রাত 11টার থেকে ঘুমিয়ে পড়া উচিত, কিন্তু আমরা সেটা করি না। সেক্ষেত্রে আমরা অনেকবার দেখে ফেলি, দেখার পরে আমরা ভয় পেয়ে আমরা নিজেরাই ঘাবড়ে যাই। অর্থাৎ দোষটা কিন্তু আমাদের। প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসেরই, মানে সেই নেগেটিভ এনার্জি হোক বা পজিটিভ এনার্জি হোক, চলাফেরার তো একটা নির্দিষ্ট সময় থাকে। আমরা সেই নির্দিষ্ট সময়ে চলি না, সেই জন্য এই জিনিসগুলো ঘটে। আলটিমেটলি এই জিনিসগুলো এই জন্যই ঘটে, আর কোনো কারণ নেই। তো যাই হোক, এটা একটা গল্প হলো। এইবার একটা অন্য একটা গল্প বলছি। এটা কল সেন্টারের গল্প। মানে কল সেন্টারে তো তোমরা সবাই জানো, কল সেন্টারে মানে বিপিওতে যারা কাজ করে তারা অনেক রাত অবধি কাজ করে। তো ঘটনাটা প্যান্ডামিকের ঠিক আগে আগে বলেছে আমার এক পিসতুতো বোন, ও এখানেই বিপিওতে কাজ করে। তো ও ওই সেক্টর 5-এ, আমি অফিসের নামটা বলছি না, সেক্টর 5 বলতে অসুবিধা নেই, এখানে হাজারো অফিস আছে। তো কর্পোরেট অফিস যখনই হয় না, তো এবার আমি আমার একটা ইনসিডেন্টের কথা বলে নিই। কর্পোরেট অফিসে গেলে, এবার কর্পোরেট অফিসে যখন তোমরা কাজ করো, অনেকেই নিশ্চয়ই কর্পোরেট অফিসে গেছো বা কর্পোরেট অফিসে কাজ করো, বিশেষ করে রাতের বেলার দিকটা বিশাল বড় হয়। এবার যারা শিফটিং ডিউটিতে থাকে তারা দেখবে লোক যখন কমে আসে, যেখানে বসার অ্যাকোমোডেশন 50 জন বা 40 জন, সেখানে যদি কমতে কমতে 4-5 জন লোক থাকে, বাকি সবাই যদি চলে যায়, অ্যাটমসফিয়ারটা কিন্তু একটু একটু ভয়ঙ্কর হয়ে যায়, একটু একটু গা ছমছম করে, একটু ভয় ভয় লাগে। একটু দেরি, আচ্ছা ঠিক আছে। তো লাগে কি না, একটু ভয় ভয় তো লাগে নিশ্চয়ই।
তো আমার সঙ্গে সেরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি পরে বলছি। আগে আমি আমার বোনের গল্পটা বলে নিই। তো কর্পোরেট অফিসে আমার বোনের ছিল, ওই দিন ছিল পয়লা বৈশাখ। তোর বিপিওতে চাকরি, জেনারেলি পয়লা বৈশাখে সব জায়গায় ছুটি হয়, আমার ব্যাংকেও পয়লা বৈশাখে ছুটি থাকে। ওর যেহেতু কর্পোরেট অফিস বিপিও, ওকে যেতে হবে, কিন্তু ওই দিন শিফটিংটা সবাই অনেকেই ছুটি নেয়, ওদের যে ছুটি নেওয়ার সিস্টেম থাকে ওই দিনও নিতে পারে ছুটি। ও ছুটিটা নেয়নি, ও ভাবলো আমি যেহেতু ওই দিন সন্ধেবেলা মোটামুটি 7টার ভিতরে ছুটি হয়ে যায় অফিস, ও ভাবছে যে এবার আজকে অফিসটা ছুটি কামাই না করে আমি অফিসটা করে নিই, 7টার পরে ওরা একটা পয়লা বৈশাখের ফিস্ট রেখেছে, গেট টুগেদার ওদের বাড়িতে না রেস্টুরেন্টে, মানে ভুলে গেছি। তো বলছে দাদা আমি আমার রীতিমতো অফিসে গেছি, ওই দিন লোক হাতে গোনা 3জন না 4জন এসছে, সবাই ছুটিতে। আর ও আর একটা মেয়ে বসে কাজ করছে, বাকি সবাই শিফট করে করে চলে যাচ্ছে। ওর ছিল সন্ধ্যে 7টা অবধি শিফট বিপিওতে। ও চলে যাবে, এবার 7টা তো বাজতেই চললো মোটামুটি, এবার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ও এবার চলে যাবে। তো ও তখন একাই ছিল, এবার যখন আর অফিসে একা ছিল, একটা পিয়ন ছিল আর সিকিউরিটি গার্ড, আর কেউ নেই। বিশাল হল ঘরের মধ্যে কর্পোরেট অফিস যা হয়, কর্পোরেট অফিসে সবাই নিশ্চয়ই দেখেছ, কিউবিক সবাই বসে, কম্পিউটার সিস্টেম থাকে, হেডফোন, কিউবিক্যালে সবাই বসে থাকে, ঠিক সেরকম ও কিউবিক্যালে বসে কাজ করছে, বেসিক্যালি ও কল সেন্টারের কাজ। বলছে আমি কাজ করছি দাদা, কলও আসছে, কলও রিসিভ করছি, কিন্তু আমার যেন ওই দিন মনে হচ্ছিল অফিসে কিন্তু কেউ নেই, কিন্তু আমার যেন মনে হচ্ছিল এই কিউবিক্যাল দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, ওই কিউবিক্যাল দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আমি এরকম কল সেন্টারে ফোন রিসিভ করছি, আমার পেছনে কেউ দাঁড়িয়ে, এরকম মনে হচ্ছে। আমি ব্যাপারটাকে ততটা খুব বেশি একটা মানে ইয়ে করিনি, কী বলে ওটাকে, পাত্তা দিইনি, ঠিক আছে চলো এটা আমার ভুল ধারণাও হতে পারে। না, যতটাই সময় গড়াচ্ছে তখন রাত নয়, সন্ধে 6:30টা, কিন্তু অফিসের সিচুয়েশনটা এরকমই মনে হচ্ছে, রাত 12টা-1টা বাজে, এরকম অবস্থা মনে হচ্ছে। তো ও যাচ্ছে, ও কাজ করছে, কিন্তু কাজে কনসেন্ট্রেট করতে পারছে না, ওর বারবারই মনে হচ্ছে যেন এটা কীরকম মনে হচ্ছে। তো এবার উঠে ও ওই মানে ওদের সবারই কী হয় জানো তো, ওই সিঁড়ির মানে অফিসের মাঝখানে যেগুলো সিঁড়ি থাকে, সিঁড়ির টেবিলটার মাঝখানে এই ফিল্টারগুলো বসানো থাকে, মানে অ্যাকোয়াগার্ড, জলে ওয়াটার ফিল্টার। তো জলের বোতলটা থেকে জল ফুরিয়ে গেছে, আজকে তো পিয়নগুলো নেই, একটা পিয়নই আছে, আমি ভাবলাম আমি জলটা গিয়ে নিয়ে আসি। এবার ও জল আনতে যে গেছে, জলটা মানে কলের মানে নবটা মতো সুইচ দিয়েছে, দেখছে জল ভরছে। ওর মনে হচ্ছে যেমন যে দরজাটা খুলে সিঁড়ির ঘরে ঢুকেছে না, মানে যেখান থেকে মেইন এন্ট্রেন্সটা দিয়ে ঢুকে যেখানে জলের অ্যাকোয়াগার্ডটা লাগানো, সেখান থেকে যখন জল ভরতে যাচ্ছে, ওর মনে হচ্ছে যেমন যে দরজাটা কেউ যেন একটু আলতো করে খুলে দেখছে। ও বলছে মনে হলো দরজাটা একটু ফাঁক হলো এবং কেউ যেন আমাকে দেখছে, এটা ওর কিন্তু মনে হচ্ছে। তো ও ভাবলো আমি বোধহয় তখন থেকে একটু ভয় পেয়ে আছি, অনেক সময় হয় না, এবার ভয় পেয়ে থাকলে একটা কাগজে যদি মাটিতে পড়ে যায় মনে হয় একটা বুকটা কিরম করে ওঠে, ও ভাবছে সেটা। বলছিল দরজাটাকে একটু ফাঁক করে কেউ যেন আমাকে দেখছিল। দেখো জল টল ভরে এসে টেবিলে আবার নিজের টেবিলে বসেছে, ও বসে দেখছে হঠাৎ করে আর সিস্টেমটা পুরো শাটডাউন হয়ে গেছে, মানে যে কম্পিউটারটার মধ্যে বসে কাজ করছিল সেই কম্পিউটারটা শাটডাউন হয়ে যায়। তো ও ভাবলো আরে কম্পিউটার তো শাটডাউন হওয়ার কথা নয়, আর যেহেতু কম্পিউটারটা শাটডাউন হয়ে যায় ওরা তো লগ আউট হয়ে যায়, মানে ব্যাপারটা কি লগ ইন লগ আউট সবে জানো ব্যাপারটা, আমি ওসব বুঝি না লগ ইন লগ আউটটা কি, আমার সেই সিস্টেম নেই। ওর যে কন্ট্রোলিং বস, যে এরিয়া ম্যানেজার, সে বুঝতে পেরেছে, সে ওকে ফোন করছে তুমি সিস্টেমটা বন্ধ করলে কেন। ও বলছে না তো আমি সিস্টেম বন্ধ করিনি, আমি তো জল আনতে ওখানে গেলাম, তো অটোমেটিক সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এটাও হতে পারে, অনেক সময় সিপিইউ বন্ধ হয়ে যায়, অটোমেটিক পাওয়ার অফ হয়ে যেতে পারে। তো ভাবলে সেরকম কিছু হয়ে যায়, সিস্টেম অন করে আবার কাজ করা শুরু করেছে। তারপর কাজ করছে করছে হঠাৎ ও দেখতে পাচ্ছে একটা মেয়ে যেন এই মানে যেখানে বসে কাজ করছে এই কিউবিক্যাল থেকে বেরিয়ে গেল, মানে কিউবিক্যালটার থেকে যেমন কেউ একটা মেয়ে কাজ করে হেঁটে হেঁটে লিফটের দিকে যাচ্ছে। এবার ও ভয় পেয়েছে, অফিসে তো আর কেউ নেই, আদার দেন পিয়নটা ছাড়া কেউ নেই।
তাহলে কোন মেয়ে? আর যে মেয়েটা ওর সঙ্গে ডিউটিতে এসেছিলো সেই মেয়েটা তো অলরেডি অনেক আগে চলে গেছে, তো 2 ঘন্টা আগে ডিউটি শেষ হয়ে গেছে। ওর 5টায় বেরিয়েছে, ওর 7টায় শেষ হবে ডিউটি। তাহলে কিউবিক্যাল থেকে কে গেল? ও স্পষ্ট দেখতে পেলো একটা মেয়ে একটা উঠে চলে গেল, কিন্তু লিফটের সামনে দাঁড়িয়ে, মানে দরজাটার সামনে দাঁড়িয়ে দেখছে কেউ নেই। এবার ও আর তাড়াতাড়ি লগ আউট করে ওই পিয়নটার নাম ধরে ডাকা শুরু করলো। পিয়নটা কেউ নেই, পিয়নটা বোধহয় কোথাও গিয়ে চেয়ারে বসে বসে ঘুমোচ্ছিল। তো একটু পরে ডাকাডাকির পর ও এসছে, আসার পরে বললো যে তুমি কোথায় গেলে? বলে আমি এখানেই ছিলাম, আজকে তো আর কেউ নেই, আমি এখানে ছিলাম। না না, তুমি এখানে বসো। তো খানিকটা সময় বসে আছে। এবার পিয়ন মানুষ এক জায়গায় কি বসে থাকে? ও খানিকটা পরে 10 মিনিট বসে আবার কোথায় চলে গেছে। এবার ও আর মোটামুটি 7টা বাজতে 10-15 মিনিট বাকি, এবার আর ওর আর ধৈর্য মানছে না, কিন্তু ওকে তো লগ আউট করতে হবে 7টার পরই, কারণ না তো ওকে অ্যাবসেন্ট হয়ে যাবে। ও 7টা ধরে চুপ করে বসে আছে, ওরা ওই দিন আর 7টা বাজছে না, এরকম ভয় ভয় লাগছে ওর। ঠিক খানিকটা যাওয়ার পর 7টা বাজে, ও লগ আউট করে বেরিয়ে যায়। এবার বেরিয়ে উঠেছে, কারণ ওর ব্যাগ ট্যাগ সব নিয়ে এবার সিকিউরিটি গার্ডকে ডাকলো। ওই সিকিউরিটি গার্ড বসে আছে, দেখলো বসে হুড়োহুড়ি, তো ও হুড়োহুড়ি করে লিফটের মধ্যে উঠেছে। এবার লিফটে উঠে হুড়োহুড়ি করে লিফটে উঠতে গিয়ে ভুল করে ওর ব্যাগটা, মানে ওর পার্সটা ও টেবিলেই রেখে এসছে। এবার পার্সটা রেখে এসছে দেখে থ্যাংক ইউ মুনমুন, কিন্তু একটু দেরি হলো। চলো ঠিক আছে, তুমি পরে আবার একটু রেকর্ডটা শুনে নিও। আজকে আমি 10টায় শুরু করেছি, 11টায় নয়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি হলো। যাই হোক, তুমি রেকর্ডটা শুনে নিও। তো ও হঠাৎ মনে হলো যে আরে আমি তো ওটা টেবিলে রেখে এসেছি হুড়োহুড়িতে ব্যাগটা। ও আবার লিফটে করে ওর মানে গ্রাউন্ড ফ্লোর থেকে 10 তলা না কতলায় অফিসটা, সেই 10th ফ্লোরে উঠে দরজা খুলে ঢুকে লিফট থেকে বেরোয়। এবার তো সিকিউরিটি গার্ড সব চলে গেছে, কারণ লাস্ট ওই ছিল। লাইটটার কপালবেলা লাইটটা তখনও খোলা ছিল, সিকিউরিটি গার্ডও নেই, পিয়নটাও নেই, ওরা নিজের মতো চলে গেছে। ও লিফট খুলে দরজাটা টেনে যে ভিতরে গেছে, ব্যাগটা আনতে যাবে, ও লক্ষ্য করছে ওর টেবিলে কে যেন একটা বসে আছে। স্পষ্ট বুঝতে পারছে ওর টেবিলে যেন কেউ বসে আছে। এটা দেখার পর ও রীতিমতো চিৎকার দেয়নি, শুধু চিৎকার দেওয়ার মতো অবস্থা। আর মানে স্পষ্ট মানে মানে ওর সিস্টেমটার মধ্যে বসে কেউ একটা মানে ওর কাজ করছে, মানে মাথাটা নিচু করে কাজ করছে, স্পষ্ট দেখতে পাচ্ছ। এবার এটা দেখার পর মোটামুটি চিৎকার দেওয়ার মতো অবস্থা, কিন্তু চিৎকার দেয়নি। ও ভাবলো হয়তো আমার সিস্টেমে বসে কেউ হয়তো এসছে, দেখছে, কাজ করছে, হতে পারে, এত বড় কর্পোরেট অফিস। এবার আস্তে করে একটু সাইড হলো, হঠাৎ থেকে সিকিউরিটি গার্ডটা পেছনে ওই একটা দরজা দিয়ে বেরিয়েছে। বলছে আরে দিদিমণি, আপনার আবার কেন এসছেন? বললো না, আমার ওই ব্যাগটা ফেলে গেছে, কিন্তু আমার কিউবিক্যালে বসে আমার সিস্টেমে কেউ কাজ করছিল। বলে না না, সে কি আর কেউ নেই এখন, আর মানে কেউ আসার প্রশ্ন নেই, তখন বায়োমেট্রিক ছিল। বললো না না, বায়োমেট্রিক এন্ট্রি তো ক্লোজ হয়ে গেছে, এখন আর কোনো চাই, আপনি তো লাস্ট এক্সিট মেরেছেন। বললো না, আমি স্পষ্ট দেখতে পেলাম কেউ একজন বসেছিল। সিকিউরিটি বলছে না, হতেই পারে না, আর কেউ নেই এটার ভিতরে। বললো আপনি আসুন। ও ওই সিকিউরিটি গার্ডটাকে নিয়ে প্রত্যেকটা কিউবিক্যাল ভালো করে ফলো করলো। ওর কিউবিক্যাল তো কেউ নেই, অন্য কিউবিক্যালও দেখলো, সময় চোরও হতে পারে, কি হতে পারে, অন্য কেউ অন্য সময় ডেটাও চুরি করতে পারে, কি হতে পারে। ও ভালো করে প্রত্যেকটা কিউবিক্যাল দেখলো, কেউ নেই কিউবিক্যালে, কোনো লোক নেই। এবার ব্যাগটা তুলে ও লিফটে করে বাড়ি চলে এলো। বাড়ি এসে সবাইকে ঘটনাটা বললো। পরের দিনই আমাকে ঘটনাটা বলেছে, না ওই দিন রাতেই বলেছিল, ফিস্টিসকে রাতেই বলেছিল। তো আমি ওকে যেটা সাজেস্ট করলাম সেটা আমি বলছি আপনাদেরও। আমি বললাম দেখ, এত বড় কর্পোরেট অফিস, তোর কর্পোরেট অফিস তো হোল নাইট হয়, কিন্তু তোর বিপিওটা রাত মোটামুটি 10টার পরে বন্ধ হয়ে যায়। তো এত বড় বিপিও অফিসে রাতে তোরা যখন থাকিস না, যে কোনো কেউ তো আশ্রয় নিতেই পারে, রাত্রে আশ্রয় নিতে পারে। আমরা তো সবসময় জানি যে যখন কোনো কি বলে ওটাকে, মানে নেগেটিভ এনার্জিগুলো থাকার জন্য একটা নিরিবিলি জায়গা চায়। তো সেই হতেই পারে তোরা তো রাত 10টার পরে থাকিস না, তো সেই নিরিবিলি জায়গাটা নিয়েছিল হয়তো। নেগেটিভ স্পিরিটে থাকার জন্য জায়গা চাই রে বাবা। বলছি, আমি বললাম হ্যাঁ, নেগেটিভ স্পিরিট ছিল। তুই যেই ডেফিনেশনগুলো দিচ্ছিস, থ্যাংক ইউ অতসী, দারুণ লাগছে বলার জন্য, থ্যাংক ইউ অনন্যদি, থ্যাংক ইউ। তো ও বলছে যে নেগেটিভ স্পিরিটগুলো থাকতেই পারে,
তো ও জানে যে আমি এরকম নেগেটিভ স্পিরিট নিয়ে স্টাডি করতে ভালোবাসি। তো মানে আমি বললাম ও ভয় পাবে না। তো বললো আমাকে ওই দিন কেন দেখাতে, মানে কেন আমি দেখতে পেলাম। আমি বললাম দেখ ওই দিন তুই লাস্ট ছিলি, এবার নেগেটিভ স্পিরিট তো আর জেনারেলি যেটা আমরা ধরে নিতে পারি যে বোঝে না আজকে পয়লা বৈশাখ বা কেউ থাকবে না, ওর কাছে মনে হচ্ছিল যে সবাই চলে গেছে, তুই একজন ছিলি। এবার তোকে মানে তুই আনলফুল এন্ট্রান্স তোর মধ্যে পড়ে আছিস তুই, মানে সেই সময় তোর থাকাটা উচিত ও ভাবছে না, আমাদের কেউ নেই, অথচ তুই কেন আছিস। ওর মতো ঘুরছিল, চলাফেরা করছিল, তুই দেখতে পাচ্ছিলি, তো ভয়ের কি আছে। তারপর থেকে ও চাকরিটা করে কিছুদিন পরে চাকরিটা ছেড়ে দেয়, ছেড়ে একটা অন্য কোম্পানি জয়েন করে। বলছিল যাই আমি ওই দাদা ওইখানে গেলে না মানে ভীষণ ভয় লাগা আমার, আমি আর পারতাম না, মানে আমার ভীষণ ভয় লাগতো যে ওইখানে আর মানে কি বলে ওটাকে ওই রুম মানে ওই কিউবিক্যালে বসে কাজ করলেই না আমার একটা কীরকম ভয় ভয় লাগতো, আমার আর পারতাম না। তাই আমি বললাম দেখ এটা নাও হতে পারে, ভুল ধারণা হতে পারে, কিন্তু হতেও পারে। কিন্তু আমি যেহেতু অনেকটা প্যারানর্মাল স্টাডি করেছি, অনেক কিছু পড়াশোনা করেছি বা আমি ইউটিউবে ভিডিও দেখেছি, তো এটা গৌরব তেওয়ারি প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট যে মারা যায় স্টাডি করতে করতে, নিশ্চয়ই সবাই তোমরা জানো, নাহলে দেখতেও পারো, অনেক স্টোরি আছে, গুগল সার্চ করলে পাবে। তো এরকম অনেক ওনার কাছ থেকে অনেক আমি শুনেছি যে এই ধরনের মানে স্পিরিটগুলো এভাবে ঘুরে, যেটা হয়। তো তারপরেও আর ওই অফিসটা ছেড়ে দেয়, বলছে আমি আর ওই কিউবিক্যালে বসে কাজ করতে পারিনি, আমি কাউকে বলিও নি, বললে কেউ বিশ্বাস করবে না, আরও আমার কোম্পানি বলবে আমি একটা নেগেটিভ একটা স্প্রেড তৈরি করছি, একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স তৈরি করছি সবার জন্য, সবাই নাইট শিফটে কাজ করতে ভয় পাবে। আমি যেন কাউকে বলিনি কিছু, আমি নিজে থেকেই একটা জব চেঞ্জ করে আমি কোম্পানিটা চেঞ্জ করে দিই, মানে ওই যাতে ওই জায়গাটায় বসতে না হয়, ও চলে যায় পরে। তো এটাই একটা ঘটনা যেটা মানে বলছিল। তো এইটার পাশাপাশি আমার সঙ্গে ঘটে যাওয়ার একটা ঘটনা আছে। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে, মানে ব্যাংকে আমি নাম বলছি না, কারণ হলো কি যেহেতু আমার ব্যাংকেরই ব্যাপার, সেটা আমার 7th ফ্লোরে আমার চেম্বার, আমি 7th ফ্লোরে বসি। তো একদিন কি হয়েছে, রাতের বেলা, প্যান্ডামিকের আগে ঘটনাটা 2019-এ, আমি একটা আমাদের পরের দিন একটা প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশনটা আমার একটা হোটেলে ছিল, একটা হোটেলে আমার প্রেজেন্টেশন ছিল। তো প্রেজেন্টেশনটা আমি রাতেই তৈরি করেছিলাম, প্রেজেন্টেশনটা আমার সিস্টেমে ছিল। রাতে অনেকটা রাত হয়ে গেছে, তো ফিরতে ফিরতে আমি আর হুড়োহুড়ি করে প্রেজেন্টেশনটা আমার পেন ড্রাইভে তুলতে ভুলে গেছি। বাড়ি এসে মনে পড়েছে আরে আমি প্রেজেন্টেশনটা আনতে ভুলে গেছি, এটা তো ভুল হয়ে গেল। সকালবেলা প্রথমে ভাবলাম সকালবেলা গিয়ে নিয়ে আসবো, এবার ভাবলাম যে না, সকালবেলা গিয়ে নিয়ে আসা আমার জন্য একটু টাফ, আমি রাত 1টা পর্যন্ত জাগতে পারি, কিন্তু সকালবেলা 6টার সময় উঠে যাব। হ্যাঁ, গৌরব তেওয়ারিটা ভূতেই খুন করলো, একদম ঠিক বলেছো অর্ণব। সে ওই জয়পুরের যে ঘটনাটা, ও কিন্তু হ্যাঁ গৌরব তেওয়ারি কিন্তু বারবার ওর ওয়াইফকে বলেছিল যে আমি যাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি সে কিন্তু আমাকে মেরে ফেলবে, সে কিন্তু আমাকে মেরে ফেলতে চাইছে। গৌরব তেওয়ারি লাস্ট কিন্তু তার ওয়াইফকে বলে গেছিল এই কথাটা, যে আমি যাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি সে কিন্তু আমাকে মেরে ফেলতে চাইছে, এবং আলটিমেটলি সেটাই হয়। ওই জয়পুরের ঘটনাটা, জয়পুরের অনেক ঘটনা আছে গৌরব তেওয়ারির, একটা গ্রামেরও একটা ঘটনা আছে, এগুলো সব অ্যাভেলেবল আছে। যাই হোক, আমি গৌরব তেওয়ারির আমি সব কিছু স্টাডি করেছি, তো মানে হি ইজ দ্য পায়োনিয়ার অফ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া, ইজ দ্য পায়োনিয়ার। তো যাই হোক, তো আমি যখন অফিসে পিপিটিটা ফেলে আসি, তো আমি ভাবলাম যে না, আমি সকালবেলা উঠে ওটা করতে পারবো না, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবো না 100%। আর 9টায় আমার অফিসে হোটেলে প্রেজেন্টেশন, মানে বাড়ি থেকে কমসে কম 7:30 না হলে 7:45 বেরোতে হবে, কারণ 8 ঘন্টা আগে তো পৌঁছতে হবে প্রিপারেশনের জন্য, এতটা শর্ট সময় হবে না, আমি রাতেই চলে যাই। আমি রাতেই আবার খাওয়া দাওয়ার পর রাত 11টার সময় গাড়ি করে 11টা না 10:30 নাগাদ আমি গাড়ি করে আবার বেরিয়েছি অফিসে। অফিস আমার বাড়ি থেকে টালিগঞ্জ থেকে আমার অফিস যেতে প্রায় রাতে তো 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমি 11:30 নাগাদ পৌঁছেছি অফিসে। সিকিউরিটি গার্ডকে আগেই ফোন করে বলে রেখেছিলাম যে আমি আসবো। আমি তখন সিকিউরিটি গার্ড বললো স্যার আপনি তো আসবেন, কিন্তু আমাদের পাওয়ারটা কিন্তু কাট করে রাখা আছে, কিন্তু আমাদের সিস্টেম হলো স্যার রাত 10টার পরে কিন্তু হ্যাঁ সেক্টর 5-এ বৈশাখী সেক্টর 5-এ এরকম অনেক হয়, যারা সেক্টর 5-এ কাজ করে তারা বলে নিশ্চয়ই, যারা বিশেষ করে সেক্টর 5টা একটু ভুতুরেই। তো যাই হোক, অনেক বিল্ডিং আছে সেক্টর 5-এ,
তো সেরকমই। তো আমি ভাবলাম যে না, এবার সিকিউরিটিকে ফোন, সিকিউরিটি স্যার আপনি আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হলো আমরা কিন্তু স্যার পাওয়ার সাপ্লাই দিতে পারবো না, সেটা কিন্তু ফিউজটা ডাউন করা থাকে, সেটা একমাত্র ইলেকট্রিশিয়ান মানে ওই ফিউজটা অন করতে পারবে, সে আর আসতে পারবে না স্যার, সে তো অনেক দূর থাকে বারাসাত, সে আর কাল সকাল আগে আসতে পারবে না। তাহলে আপনি কি করবেন? আমি বললাম আমাকে যেতেই হবে, আমি মোবাইলের টর্চ জেলে আমি চলে যাব। লিফটটা চলছে কিনা, কারণ রাতের অন্ধকারে তো আর মানে 7 ফ্লোরে হেঁটে উঠা যাবে না। বলে না না স্যার লিফটের পাওয়ার দেওয়া আছে, আপনি লিফটে চলে যেতে পারবেন। এবার সিচুয়েশনটা চিন্তা করুন, আমি লিফটে যাচ্ছি, গুটগুটে অন্ধকার, আমার রুমে ঢুকেছি। এবার যে লিফটটা খুলেছে, লিফটটা খোলার পরে এবার অফিসে তো খাওয়া দাওয়ার তো মানে বলে লাভ নেই, সেই জন্য ইঁদুর ভামও আছে কিনা জানি না, দৌড়াদৌড়ি করছে রুমের মানে মানে লিফটের ভিতরে ঢোকার পরেই আমার মেইন অ্যাড্রেসটা খুলে আমি ঢুকেছি। ঢোকার পরে দেখছি শব্দ চারিদিকে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে, মানে এমনভাবে ইঁদুরে ছোটাছুটি করছে, কাগজ ফেলে দিচ্ছে, এই চেয়ার থেকে ওই চেয়ারে ধাক্কা খাচ্ছে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে, অ্যাটমসফিয়ারটা পুরো ভয়ঙ্কর। তার উপর আমি যখন ঢুকেছি না মানে আমার অফিসে, মনে হচ্ছে আমার চারদিকে অনেকগুলো মানুষ বা অনেকগুলো কিছু ছায়ার মতো দাঁড়িয়ে আছে এবং আমাকে খুব মানে ভয়ঙ্করভাবে ফলো করছে, এটা আমি ফিল করছি। খুব ঘুটঘুটে অন্ধকার, তো আমি শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে যেতেই হবে, কারণ আমার ওই পিপিটিটা না হলে আমার কালকে এত বড় মিটিংটা আমি সর্বনাশ হয়ে যাবে। আমার ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমার প্লেস করতে হবে। আমি মনে সাহস করে এগোচ্ছি, আর আমি যখনই যাচ্ছি না মানে এগোচ্ছি, আমাকে মনে হচ্ছে মানে সবগুলো কি যেন কতগুলো মানে ছায়ার মতো বা নেগেটিভ স্পিরিট আমাকে যেমন ঘিরে ধরেছে চারোদিকে। আমি তবুও এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমার চেম্বারে ঢুকে মানে কম্পিউটার সিস্টেমটা যখন পাওয়ারটা তো নিচেই থাকে জেনারেলি, পাওয়ারটা থেকে অন করেছি, কম্পিউটারের লাইটটা জ্বালিয়ে মানে জ্বলার পর কম্পিউটার থেকে আলো বেরিয়েছে, সেটা আরও ভয়ঙ্কর মনে হচ্ছে। মানে পুরো ঘুটঘুটে অন্ধকারের মধ্যখানে এমন একটা ভয়ঙ্কর আলো সৃষ্টি হলো, সেই আলো রিফ্লেকশনে মনে হচ্ছে আরও আমাকে বোধহয় অনেক কিছু ঘিরে ধরেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনোরকম করে সিস্টেমটা খুলে মানে পেন ড্রাইভটা যে লাগাবো গুজবো, সেটাও আমার মানে হাত পা কাঁপছে, কোনোরকম করে পেন ড্রাইভটা গুজে পাওয়ারটা তুলে মানে ওই ম্যাটেরিয়ালটা তুলে নিয়ে দৌড়ানোর মতো করে আমি অফিস থেকে বেরিয়ে লিফটে এসেছি। কিন্তু ওই যে পার্টিকুলার 2-3 মিনিট আমি ছিলাম, আমার কিন্তু স্পষ্ট মনে হচ্ছিল যে হয় না নেগেটিভ স্পিরিটরা বসে আড্ডা মারছে, নেগেটিভ স্পিরিটরা বসেই মানে গল্প করছে, আর হঠাৎ মানে অনেকটা এরকম হয়, ধরুন আপনি কোনো বাচ্চারা বসে বা কোনো বয়স্ক লোকেরা বসে গল্প করছে, মানে কোনো বাচ্চারা বা কোনো মানে কি বলে ওটাকে, আরে হ্যাঁ সোমা তুমি তো অনেক দেরি করে এলে, তুমি আছো নাকি এটাতে, আমি তো জানতাম না, তাহলে আমি তোকে আগে থেকে বলতাম। চলো ঠিক আছে, আমার ভুল হয়ে গেল, আসলে আমি হচ্ছে খুব হারিডলি ছিলাম, অফিসের কাজ ছিল, সেই জন্য আমি আর তোমাকে বলতে ভুলে গেলাম। চলো ঠিক আছে, তুমি রেকর্ডটা শুনে নিও, রেকর্ডিংটা শুনে নিও। হ্যাঁ একটু লেট তো হলো, আমি এখানে 10টায় শুরু করেছি। যাই হোক, আমি না আমার যেন স্পষ্ট মনে হচ্ছিল যে আরে মানে এরকম হয় না যে বয়স্করা গল্প করছে বা কোনো মহিলারা গল্প করছে, হঠাৎ করে আমি তার মধ্যে ঢুকে বললে কি হবে, সব মহিলারা বা বয়স্করা আমার দিকে এরকম কটমট করে টাকা, কেন তুমি এলে, এটা তোমার আসার জায়গা না। ঠিক আমার ঠিক ওরকমই মনে হচ্ছিল যখন আমি নিজের অফিসে ঢুকেছি রাত 12টার সময়, মনে হচ্ছিল এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমার আসা উচিত নয়, এখানে অন্য কেউ অলরেডি দখল করে আছে। যাই হোক, আমি খুব ভয়ে 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 লিফটে করে নিচে নেমে এসেছি। আমাকে দেখেও সিকিউরিটি গার্ড বলছে, স্যার ভুল হলো, আপনাকে বোধহয় আমি সঙ্গে গেলে ভালো হতো। বলছি ওটা গালি দিয়ে, তখনই বলা উচিত ছিল, তাহলে আমি তোকেই সঙ্গে নিয়ে যেতাম, একা একা যেতাম না। যাকে আমি যা হওয়ার হয়েছে, আমি বললাম না ঠিক আছে, আমি আর কিছু বুঝতে না, ঠিক আছে, একটু ভয়ঙ্কর ছিল পরে। বলে হ্যাঁ স্যার আমরা তো যাই মাঝে মাঝে, আমরাও বুঝি, আমরা একা যাই না কেউ। তো আমি বললাম বুঝতে পারলাম। তো যেটা আমি বলতে চাইছিলাম এই প্রসঙ্গটাতে, আদৌ কিছু ছিল না, এবার হতে পারে আদৌ কিছু ছিল না, কিন্তু একটা তো পরিবেশ তৈরি হয়েছিল কিছুটা নেগেটিভ এনার্জি। এবার এটাও হতে পারে যে থ্যাংক ইউ সোমা, আজকে খুব ভালো দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। তো আদৌ কিছু ছিল না, হয়তো হয়তো ছিল। এবার বলা হয় মানে এটা ভূতের ভবিষ্যৎ সিনেমাটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, আশা করি সবাই দেখেছো। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে ভূতেরও থাকার জন্য নিরিবিলি জায়গা চাই।
এবার আমরা যদি সব সময় হই হই করে বেড়াই তাহলে ওরা থাকবে কোথায়? তো সেই জন্য এই কর্পোরেট অফিসগুলো যখন বন্ধ হয়ে যায় রাতের বেলা, দিনের মানে যখন অব্দি লাইট বন্ধ হয় না, ঝা চকচকে অফিস। তুমিও দেখেছো ভূতের ভবিষ্যৎ সিনেমাটা? তো হ্যাঁ, সবাই দেখেছে। তো ঝা চকচকে অফিস, সাংঘাতিক লাইট জ্বলছে, সব কিছু ভালো, তখন দারুণ লাগে। কিন্তু লাইট যখন বন্ধ হয়ে যায়, এই অফিসগুলোই কিন্তু ভূতের অফিসে মানে কনভার্ট হয়। সে অনেক গল্প আছে এই ভূতের অফিসে। ঝা চকচকে অফিসগুলো যখন লাইট বন্ধ হয়, এই কর্পোরেট অফিসগুলো সেক্টর 5-এ হোক আর বড় বড় তোমার পার্ক স্ট্রিটেই হোক আর ময়দানেই হোক, যেসব বড় বড়, বা ডালহৌসি পাড়ায়, মানে যেখানে আমার অফিস, সেখানেও যদি অফিস হয় না, সেখানেও কিন্তু তুমি দেখবে যে ওই একটা মানে একটা ভূতের মতো অবস্থা তৈরি হয়। আদৌ হয় হোক না হোক, কিন্তু একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। তো সেটাও হয়েছিল ওই দিন, যেটা আমার বোনের যে ইনসিডেন্টটা বললাম, সেটার সঙ্গে আমিও কোরিলেট করতে পারছি পরে, যে বলে হ্যাঁ, আমার ওই বোনটা যেটা বলেছিল তা বোধহয় ওটাই ঘটনা, ওটাই হতে পারে। তো এরকম ঘটনা হয়। তো এটা মেনে নেওয়াটা অনেক সময়ের পক্ষে সহজ হয় না, অনেক সময় সহজ হয়। তো সেটাই হলো একটা ব্যাপার যেটা আমি শেয়ার করলাম প্রথমবার। জানি না এই গ্রুপে ফার্স্ট টাইম কতজন নতুন আমাকে দেখছে, হয়তো অনেকে আমি দেখছি যারা আমাকে অলরেডি দেখেছে। যাই হোক, কটা বাজে? 10:53। আচ্ছা, আর কি বলবো? যারা দেরি করে এসছো তারা বলো যে আর কিছু গল্প বলবো কিনা কারণ আজকে আমি একটু আমার পুরোনো ডায়েরিটা ঘেটে নিয়েছিলাম, সঙ্গে আছে। যদি তোমরা চাও তাহলে বলা যেতে পারে, কোনো ব্যাপার না। সেটা আমি একবার দেখে নিচ্ছি। কমেন্ট করো কি চাও, গল্প হবে কি? যদি গল্প হয় তাহলে মলিদি, অনন্যাদি কোথায় গেল? অনন্যাদি কোথায় গেল? যদি তোমরা কমেন্ট করো, যদি আর গল্প হয় তাহলে, নাহলে আমি ঠাকুরের গল্প বলে শেষ করব আজকের জন্য। তাহলে অন্যদিকে দেরি হয়ে যাবে। কেউ একজন কমেন্ট করো। কি কমেন্ট আসছে না আমার এখানে নাকি? হ্যাঁ, বলবো। আচ্ছা, মুনমুন বলছে বলার জন্য। ঠিক আছে, এবার একটা ছোট্ট গল্প বলি। সেটা হলো একটা হসপিটালের একটা নার্সের গল্প। তো হসপিটালের নার্স তো অনেকই হয়। তো ওই নার্সটা একদিন কী হয়েছে দেখতে পাচ্ছে। এইটা কিন্তু বেসিক্যালি একটু কষ্টকর গল্পটা, ভৌতিক হলেও এটা গল্পটা কষ্টকর। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, এবার কমেন্টগুলো আসছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো বলছি, এটা হলো একটা হসপিটালের গল্প। ঠিক আছে, হসপিটালে কী হয়েছে, একটা বাচ্চা এসছে, মানে এটা চাইল্ড হসপিটাল, মানে চাইল্ড ইউনিটে। আমার যে নার্সটা বলেছেন উনি চাইল্ড ইউনিটে কাজ করেন। ঠিক আছে, তো বাচ্চাটা এসছে। বাচ্চাটার একটা ভয়ঙ্কর মতো অসুখ হয়েছে। কী অসুখ হয়েছিল বুঝতে পারছি না, মানে খুব ক্রিটিক্যাল স্টেজে আছে, খুব একটা ক্রিটিক্যাল স্টেজে আছে। তো ওরা সবাই, বাচ্চাটা এত সুন্দর দেখতে, ফুটফুটে বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা সবাই বলছে সারভাইভ করবে না বাচ্চাটার যা অবস্থা। তো বাচ্চাটা আলাদা ইউনিটে রাখা হয়েছে, ক্রিটিক্যাল ইউনিটে। আর ওই নার্সটার ওই দিন নাইট ডিউটি ছিল। তো দিনের ডিউটিতে যারা ছিল তারা বলে গেছিলো একটা বাচ্চা এসছে, খুব সুন্দর, এত ছোট বাচ্চা, কিন্তু বাচ্চাটা মনে হয় বাঁচবে না, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। আমি হসপিটালের নামটা বলছি না, হসপিটালটা বেশ পপুলার হসপিটাল, সেই জন্য হসপিটালের নামটা বলছি না, প্রাইভেট হসপিটাল। তো যাই হোক, হসপিটাল নাম বলা উচিত না, কখনোই বলা উচিত না। তো আমার যে বলেছিল সিস্টার, যে নার্স, আমার দিদি, সে বললো যে আমরা সবাই বুঝতে পারছিলাম যে মেয়েটা, ওই বাচ্চাটা বাঁচবে না, খুব কষ্ট লাগছিল। তো সবাই একটু প্রতিদিন রাত জেগে, জেনারেলি কী হয়, যারা নার্সের ডিউটি করে খুব কষ্ট করতে, একটু চেয়ারে বসে বসে ঘুমিয়ে যায়, একটু কি বলে, একটু ঝিমুনি এসে যায় রাত 2টো 2:30 এরকম 3টে নাগাদ। একটু সবারই ঝিমুনি আসে 2:30 3টে নাগাদ। ডিউটি তো করলেও আমি দেখেছি ঝিমুনি আসাটা খুব স্বাভাবিক, ঝিমুনি এসে যায়। তো এরকম ডিউটি করছে, হঠাৎ আমার ওই দিদি দেখতে পেল
ওই কেউ যেন একটা মানে মেইন মানে এন্ট্রির বাইরে, মানে দরজার মানে হসপিটালের দরজার যে মেইন এন্ট্রি, মানে চাইল্ড ইউনিট ঢোকার যে মেইন এন্ট্রি, যেখান দিয়ে ওই তোমার ওই কি বলে ওই হুইল চেয়ারে করে পেশেন্টগুলো অনেক একটা একটা স্লোপের মতো থাকে না, যেখানে পেশেন্টগুলো নিয়ে আসা উঠানামা করে, সেই স্লোপের মধ্যে একটা লোক হাঁটাহাঁটি করছে। দিদি মানে খেপে গেল, মানে এই এত রাত্রে এই চাইল্ড মানে এটা তো আইসিইউ, সেই আইসিইউতে মানে চাইল্ড ইউনিটের আইসিইউ, সেই আইসিইউতে এখানে তো কোনো মানুষের আসার কথা নয়, তো কেউ কি করে ঢুকে পড়লো। দিদি খুব একটা রেগে গিয়ে, মানে আমার দিদি মানে নার্স, খুব রেগে গিয়ে ওই রুমটা থেকে মনে, যে রুমটাতে ওরা বসেছিল মানে সিস্টারটা, সেই রুমটা থেকে বেরিয়ে ভাবছে একটু গিয়ে গালাগাল দেবে, গিয়ে দরজা খুলে ওর মানে ওই রুমটা থেকে বেরিয়ে দেখছে কেউ নেই। কিন্তু দিদি দেখেছিল লোকটা কালো মতো, একটা লম্বা মতো লোক, কালো লোক লম্বা মতো লোক হাঁটছে। তো আবার দিদি এসে বসে পড়লো, বাকি সবাইকে ডেকে উঠালো, এই ঘুমাস না উঠ। আর একটু পর পরই সব মানে ওই দিন ওই বাচ্চাটার জন্য সবার খুব কষ্ট হচ্ছিল, তো একটু পর পরই সবাই ওই বাচ্চাটাকে দেখতে যাচ্ছিল যে বাচ্চাটা কী অবস্থা। বাচ্চাটা বলছে না রে খুব ক্রিটিক্যাল, একই অবস্থায় আছে। তো সব সিস্টারটাই 5 মিনিট পরে যাচ্ছে আসছে দেখছে। এবার দিদি আবার বসে বসে কাজ করছে। আমি একটা কথাই বলি, মেডিকেল সেক্টরে এরকম প্রায় ঘটনা হয়ে যায়, বিকজ নার্সিংহোমে এইচআর ছিলাম। আচ্ছা ধরুন, তাহলে আমাকে আপনি একদিন এসে কিছু বলুন তো, এই নার্সিংহোমে এইচআর। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আমি তো খুব ভালো লাগলো শুনে, আপনি এটা পসিবল না? তাহলে না পসিবল তো আমি জানি, যে আমাকে বলেছে, যে সিস্টারটা আমাকে গল্পটা বলেছে। দেখুন, আমি একটা কথা মাঝখানে বলে নিই, যারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি অন্যের কথা বলে কেন স্টোরি বলুন, আমি বললাম দেখুন, কেউর সঙ্গে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কেউ মিথ্যে কথা বলবে না। আর এই ধরনের ঘটনা ঘটে আমি জানি, কারণ অ্যাটলিস্ট আমি তো স্টাডি করেছি। সঙ্গীতা, তাহলে আপনি একদিন লাইভে এসে বলুন, নাহলে আমাকে একদিন হোয়াটসঅ্যাপে বলবেন। আমি খুব ইন্টারেস্টেড এই ধরনের হসপিটালের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ঘটনা জানার জন্য। প্লিজ আপনি হয় আমাকে হোয়াটসঅ্যাপে বলুন, নাহলে একদিন লাইভে এসে বলুন প্লিজ, আমি শুনতে চাই। আমাকে হোয়াটসঅ্যাপে যদি বলতে পারেন, অনন্যাদের কাছে আমার নম্বর আছে, আপনি বলবেন প্লিজ। আমি হসপিটালের কিছু ঘটনা শুনতে চাই, আমার খুব ইচ্ছে। আমি অনেক জায়গার ঘটনা শুনেছি, হসপিটালের খুব বেশি একটা ঘটনা আমি শুনিনি। তা আমি জানতে, আপনি বলছেন নার্সিংহোমের এইচআর ছিলেন, মানে আপনি অনেক কিছু জানেন, আমি যতদূর বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, একদিন নিশ্চয়ই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন আমাকে। তো এইবার এবার ওই সিস্টারটা উঠে যাচ্ছে, মানে আমার যে দিদি যে নার্সটা, এবার উঠে গিয়ে দেখতে পাচ্ছে যে কালো মতো লোকটাকে ওই স্লোপের মধ্যে দেখেছিল, এই লোকটা এবার দরজার সামনেই মধ্যে দাঁড়িয়ে আছে। এবার আবার বেরিয়ে যাচ্ছে, এবার আবার দরজা খুলে দেখে দরজার সামনে কেউ নেই। এবার গিয়ে দিদি খুব মানে রাগ উঠে গিয়ে অন ডিউটি যে সিকিউরিটি গার্ড ছিল তাকে প্রচণ্ড গালাগাল দেয়, বলছে তুমি ভিতরে এসো, একটা লোক বারবার আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়ে আছে, কি করে ঢুকে যায়। বলছে অসম্ভব দিদি, নিচ থেকে তালা মারা বন্ধ, কেউ উপরে আসতেই পারবে না। আর আমি তো অন ডিউটিতে ওইখানে বসে, আমি তো ঘুমাচ্ছি না, একটা দরজা দিয়ে ঢুকবে কি করে, আমি তো দরজার সামনেই দাঁড়িয়ে আছে। দিদি খুব রেগে মেগে বলছে না আমি দেখতে পাচ্ছি বারবার, তুমি বলছো না হচ্ছে না। এবার যাই হোক, ওনাদের মধ্যে কথা কাটাকাটি হলো। ওনাকে বললো তুমি এবার দরজা ভালো করে, এবার যদি তুমি দেখতে পাই ওই লোকটাকে, তাহলে কিন্তু আমি কালকে সকালে সুপারিনটেন্ডেন্টকে কমপ্লেন করে দেবো তোমার কাছে। সিকিউরিটি গার্ড বললো আমার কোনো দোষ নেই, আপনি অযথাই আমাকে গালাগাল দিচ্ছেন। যাই হোক, ও মতো করে ডিউটিতে চলে গেছে। এইবার কি হলো, দিদি অনেকবার যাচ্ছে, বলছে ভোরের দিকে, জানিস তো জয়, ভোর হয়ে যাচ্ছে তখন 3-4টের মতো হবে। এবার দিদি স্পষ্ট এবার রুমের কাছে গেছে, এবার মানে যে আইসিইউ ইউনিটের দরজা খুলে ভেতরে ঢুকেছে। এইবার দেখতে পাচ্ছে ওই যে কালো মতো একটা অস্পষ্ট একটা লোকের মতো দেখতে পাচ্ছিল না, সেই লোকটা ওই বাচ্চাটার কাছে দাঁড়িয়ে আছে, মানে যে বাচ্চাটা খুব ক্রিটিক্যাল, সেই বাচ্চাটার কাছে দাঁড়িয়ে আছে। এবার রাত্রেবেলা মানে প্রত্যেকটা, যদিও হসপিটাল লাইট বন্ধ করে দেওয়া হয় না, কিন্তু লাইটটা কম করে দেওয়া হয়, লাইট আছে কিন্তু কম করা আছে, অন্য বাচ্চারা তো শুয়ে আছে। এবার দিদি হন্তদন্ত খুব তাড়াতাড়ি গেছে, মানে বাচ্চাটা একদম এক্সট্রিম এন্ডে, আর দরজাটা এখানে আইসি অনেক বড় ইউনিট তো একদম কোনায় রাখা হয়েছে, যেহেতু বেশি ভেরি ক্রিটিক্যাল। এবার দিদি খুব দৌড়ে গেছে, এবার ওকে ধরবে, কারণ তো রুমের ভিতরে আছে, পালাবে কোথায়। এবার
এবার দিদি এবার তাড়াতাড়ি গেছে, গিয়ে কাছাকাছি যেতেই দেখছে গায়েব, মানে কিচ্ছু নেই। দিদি তখন কিচ্ছু চিন্তা করেনি, বাচ্চাটার কাছে গেছে বলে বাচ্চাটাকে কিছু ক্ষতি করতে এলো, বাচ্চাটা তো এমনিতেই খুব ক্রিটিক্যাল, কি করতে পারলো ও, বাচ্চাটা কেউ হয় বা বাচ্চাটাকে কিছু, মানে অনেক সময় হয় না, অনেক সময় সিনেমা টিনেমাতে দেখায় বাচ্চাটাকে মারতে আসে, অসুস্থ পেশেন্টকে মারতে আসে, অনেক কিছু সিনেমাতে দেখায়, কিন্তু আমাদের মাথায় সেগুলো ঘোরে যে কি বাচ্চাটাকে মারার উদ্দেশ্যে এসেছিল। দিদি দৌড়াদৌড়ি করে কাছে বাচ্চাটার কাছে গেছে, বাচ্চাটাকে যখন ধরেছে দেখছে বাচ্চাটা নেই, বাচ্চাটা মারা গেছে। তোমার দিদির খুব কষ্ট লাগে, বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা যাওয়ার পর মুখটা ঢেকে এসে সব সিস্টারকে বলে, সবারই খুব কাঁদো কাঁদো অবস্থা, যদি ওরা প্রফেশনাল ডিউটি, ওদের ওটা ভাবলে তো হবে না, ওরা খুব কষ্ট পায় বাচ্চাটাকে নিয়ে। ওরা এসে বলে, জানিস তো ওই বাচ্চাটা আর নেই রে, বাচ্চাটা চলে গেছে। যাই হোক, ওরা ভেবেছে। তখন দিদি আস্তে আস্তে ঘটনাগুলো পরের দিন, ওই সময় তো ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলো, বাড়ির লোক ভোর হয়ে গেছে, দিদি অত কিছু ভাবেনি। পরের দিন দিদি এসে বাড়িতে, মানে ঘটনার প্রত্যেকটা গল্প ফেস বাই ফেস চিন্তা করলো, এবং দিদির বাড়িতে দিদির মা ছিল। দিদির মাকে কথাটা, পুরো ঘটনাটা বললো, জানো তো মা, এই ঘটনাটা এইভাবে হয়েছিল। তখন দিদির মা বলল, তুই বিশ্বাস করিস না করিস, আমি তো পুরনো লোক, আমার মনে হয় ব্রহ্মদত্তী এসেছিল। আর ওই ব্রহ্মদত্তীর, মানে তোমরা জানো কি ব্রহ্মদত্তী বলা হয়, মানে ছোট বাচ্চা মারা গেলে মানে ব্রহ্মদত্তীরা আসে আত্মা নিতে, এটা বলা হয়। এটা একটা পৌরাণিক গল্প। আমি ছোটবেলায় অনেক পড়েছি, আসামে শুনেছি, এখানে কতটুকু জানি না। ব্রহ্মদত্তী কি হয়, ছোট বাচ্চা মারা গেলে ব্রহ্মদত্তী আসে এবং ওই আত্মাটাকে নিয়ে যায় ওরা, ব্রহ্মদত্তরা। তো সেটাও হতে পারে, কারণ ও তো ক্রিটিক্যাল স্টেজে আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে, সেটা তো সবাই বুঝতেই পারছে, ওরাও সেই জন্য হয়তো ছায়ার মতো জিনিসটা এখানে দেখছিল, এখানে তো ও তো সময় গুনছে, ও তো জানে কখন চলে যাবে। আর ওই যখন ওই বডি, মানে বাচ্চাটার কাছে গিয়ে দেখতে পাচ্ছিল যে, মানে দিদি তো দেখতে পাচ্ছিল একটা মানে কালো ছায়ার মতো জিনিস ওই বাচ্চাটার কাছে আছে, তখন মানে বাচ্চাটা চলে গেছে, ওকে নিয়ে ওই ব্রহ্মবতী চলে গেছে অলরেডি, ওই নেগেটিভ স্পিরিটটা ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, এবং নিথর বডিটাই উদয় পড়েছিল। তো সেই একটা ঘটনা। অ্যাকচুয়ালি গল্পটা আমি জানি না, বাট একটু শুনেছিলাম, তারপর আমি আমাদের চেষ্টা করি। আচ্ছা, এই আমি যেটা বলছি সেই ঘটনাটা বলছেন কি, আমি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি পরে ডিটেলসে শুনবো। আমাকে প্লিজ আপনি হোয়াটসঅ্যাপে বলবেন ঘটনাটা, ভালো লাগবে। থ্যাংক ইউ। এই হয় ঘটনাটা। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়, মানে না, আচ্ছা ঠিক আছে, এটা আপনার ঘটনাটা আপনি আমাকে বলবেন, বা আপনি লাইভে এসে বলবেন, আমি পুরোটা শুনবো, ডিটেলসে ইন ডিটেলস শুনবো, আমার খুব ভালো লাগবে। তো এইরকম ঘটনা কিন্তু ঘটে, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে। মানে বিশ্বাস করলে, আমি আর সবসময় বলি না, বিশ্বাস করলে ভগবান, বিশ্বাস না করলে পাথরের মূর্তি, সেরকম বিশ্বাস করলে নেগেটিভ এনার্জি আছে, আর বিশ্বাস না করলে কিছু নেই। কিন্তু আমি দুটোতেই বিশ্বাস করি, যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, ভগবানও আছে, ভূতও আছে। এটা সেই জন্য আমি অনেক স্টাডি করি। কেউ কিছু বললে ফট করে হেসে উড়াই না, হ্যাঁ কী বলছিস, এরকম ভাবি না, অনেকে ভাবে, তো আমি সেটা করি না, কারণ আমি সেটাতে বিশ্বাস করি। চলুন, প্রথমবার গল্প বললাম, 1 ঘন্টার উপরে হয়ে গেল, আবার কোনো সময় এসে বলবো নিশ্চয়ই। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর আপনারা গল্প বলবেন, আমিও গল্প শুনবো। গল্প শুনলে অনেক কিছু রাখা যায় মনে, অন্য জায়গায় বলাও যায়। তো নিশ্চয়ই গল্প বলবেন, আমরা শুনবো। থ্যাংক ইউ সঙ্গীতা, খুব ভালো লাগলো কথাটা, আমার গল্প বলা ভালো লাগলো শুনে। আর মলিদি কোথায় গেল, অনুরাধি, থ্যাংক ইউ। এই টাইমটা মনে হচ্ছে ভালোই হলো, সবারই একটু গল্প বলা, এবার অনেকে খেয়ে তাড়াতাড়ি খায়, একটু পরে খায়। তো যাই হোক, এই রাত 10টার পরই ঠিক আছে গল্প বলার সময়টা। তো যারা যারা লাইভে আছেন, যারা যারা লাইভ দেখলেন, অসংখ্য ধন্যবাদ। রাতুল বর্মন ভুবন, দাদা আমি একটা গল্প বলতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলতে পারি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা শোনো রাতুল, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে লিখে দিচ্ছি, তুমি লিখে নাও। আমি তোমাকে তোমার কমেন্টের নিচে আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তুমি আমাকে, আমি সঙ্গীতাকেও লিখে দেবো। তোমরা প্লিজ
হোয়াটসঅ্যাপ নাম্বার নাও, আমাকে গল্পটা বলো। অনন্যাদি থ্যাংক ইউ, আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর শুভরাত্রি। আর যারা গল্পটা দেরি করে এসছো, রেকর্ডিং শুনে নিও, কিছু নূতনও আছে যারা আমাকে অন্য জায়গায় শুনেছো, তো আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আমি আরেকবার বলে নিচ্ছি, রাতুল তোমাকে আমি নম্বরটা দিচ্ছি, আমার কমেন্টের নিচে আমি আমার নম্বরটা টাইপ করে দিয়ে দিচ্ছি, তুমি গল্পটা বলো আমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ অ্যাগেন অ্যান্ড গুড নাইট। হ্যাঁ নিশ্চয়ই আসবো, সবাই বলো, আমিও বলবো, কিন্তু আসবো, আমি আমার সময় করে নিশ্চয়ই আসবো, ঠিক আছে? অনন্যাদি গুড নাইট, সবাইকে গুড নাইট, ভালো থাকবেন সবাই।